আজকে 23শে মে 2026, ঘড়িতে সময় হয়েছে সকাল 4:50 আর আমরা আমাদের নিউ টাউনের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। কয়েকদিনের জন্য মেঘেদের সাথে একটু দেখা করে আসা যাক। এখন বাজে 5:16 আর আমরা এই উঠে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আজকে আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম সকাল 4:50-এ আর এই কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। রাজ্যে পালা বদলের পর আমাদের প্রথম ট্রিপ, আর আজকে বিশ্বাস করুন এত ভালো লাগছে কি বলবো। রাস্তায় এখনো পর্যন্ত একটা ব্যারিকেড দেখতে পাইনি। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে একটা লং ড্রাইভে। আমরা আজকে যাচ্ছি উত্তরবঙ্গ। আজকে আমরা যাব শিলিগুড়ি অবধি, আর সেখানে আমরা আজকে থাকবো। আর কালকে আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে অনেকগুলো জায়গায় যাব এক এক করে। সব আসবে আমার এই সিরিজের ভিডিওগুলোয়, দেখতে থাকুন ভিডিওগুলো। আমরা যখন আগেরবার কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গেছিলাম তখন কিন্তু এইসব ফ্লাইওভার তৈরি হয়নি, তখন কাজ চলছিল। আর এখন দেখুন কি অসাধারণ ফ্লাইওভার করে দিয়েছে, 3 লেনের ফ্লাইওভার। দারুণ দারুণ। হাইওয়ে হওয়া উচিত এই রকম। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে কিন্তু ছোট গাড়ির জন্য স্পিড লিমিট আছে 80 কিলোমিটার/আওয়ার। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে আজকে আমাদের প্রথম টোল, কিন্তু এই টোলটা এখনো চালু হয়নি। এটা কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর টোল, আর যেহেতু টোলটা চালু হয়নি এখনো পর্যন্ত টোল পে করতে হলো না। যদিও আমি ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস করিয়ে নিয়েছি, আমাকে কিছু পে করতে হবে না। 3000 টাকা প্রথমেই নিয়ে নিয়েছিল, তার মধ্যে 200টা পাসেস ফ্রি। তো সেই রকমভাবে হিসেব করতে গেলে পার পাস আমার পড়ছে 15 টাকা করে। আর এই কল্যাণী এক্সপ্রেসওয়ে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রাস্তা করেছে, দারুণ রাস্তা। মানে এটা হচ্ছে পুরোপুরি একটা ড্রাইভার্স প্যারাডাইস। দারুণ দারুণ। যারা এনজয় করেন ড্রাইভ করতে তারা একবার এখানে আসুন। যদি আপনারা এখানে গাড়ি চালিয়ে থাকেন আপনারা জানেন আমি কেন এরমভাবে রিয়্যাক্ট করছি, এত খুশি কেন এই রাস্তায় গাড়ি চালিয়ে। কিন্তু যারা আসেননি প্লিজ একবার কল্যাণী এক্সপ্রেসওয়েতে গাড়ি চালান, দারুণ লাগবে। আমরা এতকাল এই বাঁদিকটা দিয়ে চলে যেতাম, গিয়ে এই ফ্লাইওভারের নিচ দিয়ে কাপা মোড় থেকে ডান দিকে চলে যেতাম বড় জাগুলির দিকে। তখনও এই ফ্লাইওভারটা তৈরি হয়নি, আর এখন দেখুন এই ফ্লাইওভার রেডি। আমরা উঠে পড়লাম প্রথমবারের জন্য এই ফ্লাইওভারে। এখান থেকে বাঁদিকে চলে যাব আমরা বড় জাগুলি, মানে বাঁদিকের র্যাম্পটা নিয়ে নেবো। আলটিমেটলি আমরা ওই ওপরের ফ্লাইওভারটা দিয়ে ডান দিকে ঘুরবো। আর দেখুন কি করেছে, জাস্ট দেখুন। উফ, এই ফ্লাইওভারটা এই রকমভাবে ঘুরে এই দিকে চলে যাচ্ছে। দেখুন, অসাধারণ রাস্তা, অসাধারণ, দেখার মতো। কি কনস্ট্রাকশন দেখুন, অদ্ভুত। আর কত চওড়া ফ্লাইওভার সেটা খালি দেখুন। আর আমরা এই যে এতটা রাস্তা চলে এলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, একটা সিঙ্গেল ডাইভারশন কিন্তু আমরা পাইনি। দারুণ রাস্তা করে দিয়েছে এখন। আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের আজকের রাস্তার পুরো বিবরণ দেবো, কোথায় কোন রাস্তা খোলা আছে, কোথায় কোন রাস্তা বন্ধ আছে, আমাদের টোটাল জার্নি টাইম কত, কোথায় আমরা লাঞ্চ করতে দাঁড়াচ্ছি, এই রাস্তার সম্বন্ধে সব রকম ইনফরমেশান আপনারা পাবেন এই ভিডিওতে। তাই যদি আপনাদের চেনা জানা কেউ শিলিগুড়ি ট্রাভেল করেন কলকাতা থেকে নিজের গাড়ি নিয়ে, তাহলে প্লিজ তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে তাদেরও একটা ভালো আইডিয়া হয়ে যাবে এই রাস্তার ব্যাপারে। কত লম্বা ফ্লাইওভারটা দেখুন, কখন উঠেছি এখনও এগিয়ে চলেছি ফ্লাইওভারের ওপর দিয়ে। আর যতদূর চোখ যাচ্ছে ফ্লাইওভারটা নামার কিন্তু কোনো সাইন আমি দেখতে পাচ্ছি না। আর এই এত বড় ফ্লাইওভারের উইথটা খালি নোটিস করুন, এইদিকে 3টে লেন, ওইদিকে 3টে লেন, মানে টোটাল 6টা লেনের ফ্লাইওভার। রাস্তাঘাট কিন্তু হওয়া উচিত এই রকম, তাহলেই লং ড্রাইভের মজাটা আসে। এবার আমরা ফ্লাইওভার থেকে নেমে এসেছি, আর নেমেই এইরকম ডিভাইডার দেওয়া 2x2 রাস্তা। ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 6টা, আর আমরা পৌঁছে গেছি বড় জাগুলি। এইখান থেকে আমরা বাঁদিকে ঘুরে যাচ্ছি। আর এই যে ওপরে হাইওয়েটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে NH12, ন্যাশনাল হাইওয়ে 12, যেটা আমরা মার্চ করব এখন। আর এই দিকে সোজা 62 কিলোমিটার গেলে কৃষ্ণনগর। NH12-এ ওঠার পর এই হচ্ছে আমাদের প্রথম টোল প্লাজা, যেটা আমরা ক্রস করছি। আর কল্যাণী এক্সপ্রেসওয়েতে এতক্ষণ যে স্পিড লিমিটটা ছিল 80 কিলোমিটার/আওয়ার, সেটা কিন্তু এখন আর অ্যাপ্লিকেবল নয়। এখন এখানে স্পিড লিমিট হচ্ছে ছোট গাড়ির জন্য 100 কিলোমিটার/আওয়ার। আর রাস্তাটা দেখুন,
কি অদ্ভুত রাস্তা, দারুণ দারুণ। এখনো পর্যন্ত আমাদের অভিজ্ঞতা কিন্তু দারুণ, একটা কোথাও ব্যারিকেড পাইনি। বিশ্বাস করুন, এতদিন যে জিনিসটাকে এত বাজে লাগতো, রাস্তায় উঠলেই চারিদিকে ব্যারিকেড, রাস্তা সরু করে দিচ্ছে, এখন কিন্তু কিচ্ছু নেই। এত শান্তিতে গাড়ি চালাতে পারছি কি বলবো। সত্যি কথা, যখন অন্যান্য রাজ্যে যেতাম তখন খালি ভাবতাম যে আমাদের রাজ্যে এরকম কেন, এত ব্যারিকেডের ঝামেলা কেন, আমরা কেন ভালোভাবে গাড়ি চালাতে পারি না। কিন্তু এখন অন্যান্য রাজ্যের মতনই আমরাও এখন অসাধারণ একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি, দারুণভাবে গাড়ি চালাতে পারছি রাস্তাঘাটে এই ব্যারিকেড না থাকার জন্য। এতক্ষণ রাস্তায় কোনো ব্যারিকেড না দেখে দারুণ এক্সাইটেড ছিলাম, খুব ভালো লাগছিল। তবে যত সময় বাড়ছিল আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে এত ভালো লাগার কিছুই হয়নি। রাস্তায় ব্যারিকেড ছিল না কারণ আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম, আর যেই বেলা বাড়তে শুরু করলো ব্যারিকেডগুলো নিজের নিজের জায়গায় রাখা শুরু হলো। পরে বুঝতে পারলাম যে পশ্চিমবঙ্গে রাস্তায় ব্যারিকেডের কোনো পরিবর্তন হয়নি। ঘড়িতে এখন সময় হয়েছে 6:50 আর আমরা এসে গেছি কৃষ্ণনগর। আমরা কৃষ্ণনগর শহর বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির থেকে এক্স্যাক্টলি 2 ঘন্টার মধ্যে আমরা কৃষ্ণনগর পৌঁছে গেলাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আমরা এখন বেথুয়া দহরি ক্রস করছি, আর এই রাস্তার দুপাশে জঙ্গল। একটু আগে একটা ফ্লাইওভার ক্রস করলাম, যেটা বেথুয়া দহরির ফ্লাইওভার। আর ওই ফ্লাইওভারটা দিয়ে আমরা যতবার ক্রস করি দুর্দান্ত লাগে, কারণ হচ্ছে ফ্লাইওভারটার দুপাশে এত গ্রিনারি না, অসাধারণ লাগে। এত গাছ দেখে মন ভরে যায়। আরেকটা জিনিস যেটা নোটিসেবল, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা আপনাদের বলি, কোথাও কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির ফ্ল্যাগ, ব্যানার, পোস্টার কিচ্ছু নেই। গাড়ি চালিয়ে যে কি আনন্দ পাচ্ছি কি বলবো, চোখে যে কি আরাম লাগছে চারিদিকের গাছপালা দেখে, সত্যি মানে দেখার মতো এই জিনিসটা। এখন বাজে 7:30 আর আমরা এই প্রথম কোনো জ্যামে ফাঁসলাম। জায়গাটা হচ্ছে দেবগ্রাম, এখানটা ফ্লাইওভার তৈরি হচ্ছে আর তার জন্য এই ডাইভারশন ছেড়ে এখন আমরা বেরিয়ে এসেছি। আবার ভালো রাস্তা, আর ওই ডাইভারশনে বেশ কিছুক্ষণ সময় আমাদের নষ্ট হলো, প্রায় 10 মিনিটের মতো লাগলো ওই জায়গাটা ক্রস করে আসতে, কিন্তু তারপর আবার সুন্দর রাস্তা। এখন আমরা জ্যামে আটকে রয়েছি। অনিন্দিতা বাড়ির থেকেই স্যান্ডউইচ এনেছিল, গাড়ির মধ্যেই ব্রেকফাস্ট কমপ্লিট করে নিচ্ছি। এতে লাভটা হচ্ছে যে আমাদের কোথাও দাঁড়াতে হবে না, টাইমটা সেভ হবে, কিন্তু জ্যামে অনেকক্ষণ সময় নষ্ট হচ্ছে। এই পাশে পুরো লরির জ্যাম, পুরো লরি আটকে রয়েছে, আর আমাদের ডাইভার্ট করিয়ে ছোট গাড়িগুলোকে এই পাশে নিয়ে এলো। এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এখানেও জ্যাম। লোকজন বলছে সামনে বিশাল নাকি জ্যাম। অলরেডি 40 মিনিটস হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট, কিন্তু তাও লাইন এগোচ্ছে না। এখানে প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটা এক্স্যাক্টলি হচ্ছে সরুলিয়াতে, বেলডাঙার আগে। প্রায় এখানে 1 ঘন্টা নষ্ট করার পর এখানকার একজন লোকাল এলেন, এসে প্রত্যেকটা গাড়িকে বললেন যে এইখানে অনেক সময় লাগবে ভেতরের লোকাল রাস্তা দিয়ে চলে যেতে। তো এখন প্রত্যেকটা ছোট গাড়ি এই লোকাল রাস্তায় নেমে এলো। গ্রামের ভেতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু যাই হোক এগিয়ে যাচ্ছি। তারপর হাইওয়ে কখন ধরতে পারি সেটা দেখতে হবে। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে মির্জাপুর। এইখান দিয়ে ক্রস করে তারপর আমরা কোথাও একটা দিয়ে হাইওয়ে কানেক্ট করব। তো এখন ম্যাপের থেকে বেশি ভরসা করছি গাড়িগুলোকে, এই গাড়িগুলোকে ফলো করে এগিয়ে যাচ্ছি। রাস্তা মোটামুটি ঠিকঠাক, গ্রামের ভেতরে ছোট সরু রাস্তা। এই সরু সরু রাস্তা দিয়ে যখন যাচ্ছি না, আশেপাশের বাচ্চাগুলো হাঁ করে তাকিয়ে দেখছে। আমার মনে হচ্ছে এরা এত গাড়ি একসাথে এখান দিয়ে যাচ্ছে কোনোদিন দেখেনি। আর সেটা শুধু পসিবল হয়েছে ওইখানে ওই রকম খতরনাক জ্যামের জন্য। দেখুন কত গাড়ি ঢুকে পড়েছে এখানে। এখানে প্রায় প্রত্যেক বাড়ির থেকে মানুষজন বেরিয়ে এসে হাঁ করে রাস্তার দিকে তাকিয়ে রয়েছেন এত গাড়ি দেখে। রাস্তার অবস্থা কিন্তু পরের দিকে বেশ খারাপ। যেমন সরু রাস্তা তেমন ক্রাউডেড, আর তেমন ধুলো, পুরো ভাঙা রাস্তা, ওই জন্য সাংঘাতিক ধুলো। আর এত গাড়ি যাচ্ছে তো আরও ধুলোর পরিমাণ বেড়ে গেছে মনে হচ্ছে। মানে রাস্তাটা এতটাই সরু যে আমার ওআরভিএম গুলো বন্ধ করতে বাধ্য হলাম। কিছু কিছু জায়গায় অন্য গাড়ি চলে এলে বা রিক্সা টোটো যেগুলো যাচ্ছে সেগুলোতে ওআরভিএম গুলো ঘষে যাবে, এত সরু রাস্তা। মানে পুরো একটা অফরোডিং হচ্ছে, দারুণ একটা অফরোডিং অ্যাডভেঞ্চার হচ্ছে। এখন জানি না কতক্ষণে হাইওয়েতে গিয়ে উঠবো। এবার আমরা একটা রাস্তায় উঠলাম, এটা একটুখানি বড় রাস্তা বলা যায় তুলনামূলকভাবে। আগে যেগুলো দিয়ে আসছিলাম সেই রাস্তাগুলোর থেকে এই রাস্তাটা একটু বড়, আর এই রাস্তা দিয়ে আমাদের অ্যারাউন্ড 900 মিটার যেতে হবে, তারপর আমরা হাইওয়ে কানেক্ট করব।
এবার আমরা ন্যাশনাল হাইওয়েতে আবার উঠে পড়লাম। এখন ঘড়িতে সময় হয়েছে 9:37। আর যেরকম দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু জ্যাম রয়েছে। রাস্তায় জ্যামটা দেখুন, আমরা তো বেরিয়ে যাচ্ছি এখন, কিন্তু ডান দিকের জ্যামটা দেখুন, এরাও আটকে রয়েছে ওই জায়গাটার জন্য যেখানে কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে বলে এই রকম লম্বা জ্যাম। পুরো অফরোডিং, দেখুন কি অবস্থা, দেখুন কোথা দিয়ে গাড়ি চালাতে হচ্ছে। সামান্য শিলিগুড়ি যাওয়ার জন্য কলকাতার থেকে এই অবস্থা। এখন মনে হচ্ছে হয়তো যদি আমরা রাত্রেবেলা আসতাম বেটার হতো, এই সব জায়গাগুলো হয়তো ফাঁকা থাকতো। যা তা অবস্থা। এতক্ষণ যেরকম তাড়াতাড়ি আমরা আসছিলাম, টাইম গেইন করছিলাম, এখন কিন্তু অনেক লেট হয়ে গেছে আমাদের। কি অবস্থা দেখুন। আর এই যে এইখানে এই আজন্মকাল ধরে এই যে ফ্লাইওভার তৈরির কাজ চলছে ট্রেন লাইনের ওপর, সেটা এখনো একই অবস্থা। কবে যে এটা হবে ভগবানই জানে। অবশেষে পেরিয়ে এলাম এই রেলগেট। আর এখনও দেখুন ডান পাশে ওই রেলগেটের ওপর ব্রিজ তৈরির কাজ চলছে। এটা হয়ে গেলে অনেক লাভ হবে, কিন্তু যতদিন না হচ্ছে ততদিন এরকম ভোগান্তি সকলকেই সহ্য করতে হবে। আশা করি এরপরে রাস্তা ভালো পাবো, দেখা যাক, এগিয়ে যাই আর রাস্তার সমস্ত ডিটেলস আপনাদের দিতে থাকবো। এই বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা যাচ্ছে বহরমপুর টাউনের মধ্যে, আর আমরা সোজা চলে যাচ্ছি বহরমপুর বাইপাস। আমরা এখন বহরমপুর বাইপাসের ওপর রয়েছি। এখানে অনেক জায়গায় রাস্তার কাজ হচ্ছে, আর তার কারণ হচ্ছে যখন আমরা গত বছর ডিসেম্বরে এসেছিলাম তখন এই রাস্তার অবস্থা কিন্তু ভীষণ খারাপ ছিল। অনেক জায়গায় গর্ত হয়ে গেছিলো, রাস্তা বসে গেছিলো, ভেঙে গেছিলো। তো আমার মনে হচ্ছে ওগুলো ঠিক করছে। আর যেরকম দেখতে পাচ্ছেন সামনে অনেক জায়গায় রাস্তা কিন্তু ভেঙে গেছে, বিশাল বড় বড় গর্ত হয়ে গেছে। সত্যি ভীষণ খারাপ লাগছে এই রাস্তাটাকে দেখে। যখন এই রাস্তাটা প্রথম খুলেছিল তখন আমি এখানে এসেছিলাম এবং তখন কি অসাধারণ রাস্তা ছিল, দারুণ রাস্তা ছিল। আর এখন অনেক জায়গায় ভেঙে গেছে, বড় বড় গর্ত হয়ে গেছে, সাংঘাতিক বাজে অবস্থা। যখন আপনারা এই রাস্তা দিয়ে আসবেন খুব সাবধানে গাড়ি চালাবেন, কারণ আমার মনে আছে গতবার যখন আমি এই রাস্তা দিয়ে ফিরছিলাম, আমি রাতে ড্রাইভ করছিলাম, পুরো প্লেন রাস্তা, আমি ভালোভাবে চালাচ্ছিলাম, কিছুক্ষণ পর দেখি আচমকা ঝপ করে একটা সামনে বিরাট বড় গর্ত চলে এলো এবং গর্তটা হচ্ছে রাস্তার বাঁদিক থেকে ডান দিক অবধি, মানে আপনি কোনোভাবে কাটাতে পারবেন না, এত বড় গর্ত। তো খুব কষ্ট করে আমি গাড়িটাকে বাঁচিয়েছিলাম তখন, কিন্তু আমার তখনই খুব খারাপ লেগেছিল দেখে যে এইরকম ভাবে রাস্তা কি করে ভেঙে যায়। ওই রকম গর্ত দেখে আমার রাস্তাটাকে তখন প্রচন্ড রিস্কি মনে হয়েছিল। যাই হোক, এখন রাস্তার কাজ শুরু হয়েছে দেখলাম এবং আশা করি খুব তাড়াতাড়ি রাস্তাটা ঠিক করে দেবে। আর এই জায়গাটা দেখুন, আমরা হুগলি নদীর ওপর দিয়ে ক্রস করছি, আর এটা হচ্ছে বহরমপুর বাইপাসের ব্রিজ হুগলি নদীর ওপর। এই জায়গাটা কিন্তু চূড়ান্ত ভালো। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা এখন এসে পৌঁছলাম মোরগ্রামে। এই যে বাঁদিকের রাস্তাটা বেরোচ্ছে, এটা কেউ যদি রামপুরহাট, বোলপুর এইসব জায়গা থেকে আসেন তাহলে এই রাস্তাটা দিয়ে বেরোবেন। আর এখন ঘড়িতে সময় হয়েছে 10:36। আমি খালি ভাবছি যদি ওখানে অতক্ষণ জ্যামে না দাঁড়াতে হতো তাহলে কত তাড়াতাড়ি আমরা এই পয়েন্টটা ক্রস করে যেতাম। যাই হোক, একটা জিনিস ভালো হয়েছে যে আমরা লাঞ্চ টাইমে যখন পারদেশি ধাবা পৌঁছবো তখন টাইমটা ঠিক হবে, লাঞ্চেরই টাইমে পৌঁছবো। তা নইলে ওইখানে যদি জ্যামটা না হতো আমরা অনেক আগে পারদেশি ধাবা পৌঁছে যেতাম, আর তখন হয়তো লাঞ্চের টাইমই হতো না। আর এই ধারণাটাও আমাদের যে ভীষণ ভুল ছিল সেটা আমরা পরে বুঝতে পারি, কারণ আসল জ্যাম তো এখন আসা বাকি ছিল। তাছাড়াও আরেকটা ঘটনা আমাদের সাথে ঘটলো যেটা একটু পরে বলছি। ঘড়িতে এখন সময় হয়েছে 11:20 আর আমরা এসে পৌঁছে গেলাম আহিরন ব্রিজের ওপর। এখন সময় হয়েছে 11:55 আর আমরা আবার জ্যামে ফেসেছি, এবার ফারাক্কায়। বিরাট জ্যাম, ম্যাপে দেখাচ্ছে 15 মিনিটের জ্যাম, কিন্তু এখানে একজন সিভিক পুলিশ ছিল, আমি তাকে জিজ্ঞেস করলাম জ্যামটা কতক্ষণের, বললো 1 ঘন্টার মতো ধরে রাখুন। চারিদিকে লরি দাঁড়িয়ে আর এরকম সাইডে ছোট গাড়ি দাঁড়িয়ে। বাইরে এখন সাংঘাতিক গরম, গাড়ির কনসোলে টেম্পারেচার দেখাচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এসি বন্ধ করা যাচ্ছে না, কিছুক্ষণ বন্ধ করলেই গরম হয়ে যাচ্ছে গাড়ি। এখনও ফারাক্কাতেই আটকে রয়েছি, সময় হয়েছে 1:45। রাস্তার ভীষণ বাজে অবস্থা, ফারাক্কা আর বেলডাঙ্গা এই পুরো রাস্তাটা এত সুন্দর, কিন্তু এই দুটো পয়েন্টের এই জ্যামের জন্য পুরো মানে এক্সাইটমেন্টটা মাটি করে দিচ্ছে। আর তার উপর আরেকটা প্রবলেম হয়েছে আমার গাড়ির ডান দিকের পিছনের টায়ারটা পাঞ্চার হয়েছে। এখানে মানে থামানোর জায়গা নেই, এত চারিদিকে গাড়ি। এখানে একটা টায়ারের দোকান পেলাম, কিন্তু সে বলল যে আপনি যদি পারেন ব্রিজটা পার হয়ে ওপারে চলে যান, জ্যামটাকে টপকে যান আগে।
তো আমি ওই জন্য আর এখানে দাঁড়ালাম না, আমি আপাতত আস্তে আস্তে বেরিয়ে যাই, ওই পারে গিয়ে তারপর টায়ারটা রিপেয়ার করাবো। এখন আমরা আছি ফারাক্কা ব্যারেজের জাস্ট আগে একটা টায়ারের দোকানে। গাড়ির 3টে টায়ার আপাতত চেঞ্জ করে নিচ্ছি, নতুন টায়ার নিয়ে নিচ্ছি, কারণ টায়ারগুলোর অবস্থা প্রচণ্ড খারাপ। গাড়ির বয়স হয়েছে, টায়ারেরও বয়স হয়েছে, প্লাস 82,000 কিলোমিটার চলে গেছে। তো এই হচ্ছে দোকান, আর এই হচ্ছে আমাদের গাড়ি, ওখানে টায়ারগুলো চেঞ্জ হবে। আর এখানে দেখুন এসিতে বসে ও খেলছে ভিডিও গেম, আর গুগল অনলাইনে ক্লাস করছে। এতক্ষণ ভাবছিল যে গাড়িতে চলতে চলতে কী করে ক্লাস করবে, আর ঠিক টাইমে আমরা এসে গেছি এমন একটা জায়গায় যে এসি চলছে, ঠান্ডা হাওয়া, তো সেইখানে বসে ও অনলাইনে ক্লাস করছে। এখন সময় হয়েছে দুপুর 2টো, আর আমি 4টে টায়ারই চেঞ্জ করে নিলাম। আর এই সব কটা টায়ারের মধ্যে যেটা বেস্ট ছিল সেটাকে পেছনে স্পেয়ার টায়ার হিসেবে পাঠিয়ে দিলাম। এখন বাজে 2:20 আর আমরা উঠে পড়েছি ফারাক্কা ব্যারেজের ওপর। আর যেরকম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু একদিকের গাড়ি যাচ্ছে, মানে যারা শিলিগুড়ির দিকে যাচ্ছে তারা শুধু ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছে, আর বাকি আসার যে ট্রাফিকটা সেটা ওইদিকে নতুন ব্রিজ দিয়ে যাচ্ছে। ব্রিজের ওপর কিন্তু ট্রাফিক মুভ করছে ঠিকঠাকভাবে। আর 4টে নতুন টায়ার লাগিয়ে এক্সপিরিয়েন্সটাই পুরোপুরি আলাদা হচ্ছে। এই ফোর্ড ইকোস্পোর্ট যেন কথা বলছে এখন, দারুণ। মানে এতদিন যেভাবে আমি গাড়ি চালাতাম, আজকে বুঝতে পারছি কতটা ডিফারেন্স নতুন টায়ার লাগানোর পর। দারুণ লাগছে। আর হ্যাঁ, আমাদের টায়ারগুলো নিল 6,200 টাকা প্রথমে বলেছিল, তারপরে আমি দরাদরি করাতে 6,000 করে নিল। আর 16 টায়ার্স ফ্রম MRF। আর এই টায়ারের ওপর 6 বছরের ওয়ারেন্টি আছে অ্যাক্রস ইন্ডিয়া। ফারাক্কা ব্যারেজ ক্রস করে বেশ খানিকটা চলে এসেছি, আর তারপর অনেকক্ষণ পরে এই রকম এত ভালো রাস্তা পাচ্ছি। আজকে রাস্তার অভিজ্ঞতা আমাদের বেলডাঙ্গা এবং ফারাক্কায় খুব 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 খারাপ। এখন বাজে 2:55, আবার আমরা জ্যামে ফেসে গেছি। এবার দাঁড়িয়ে আছি কালিয়াচকে। কালিয়াচকের আগে রয়েছি, কালিয়াচক মোড়টা ক্রস করে আমরা যাব। বিশাল জ্যাম এখানে। তবে বেলডাঙ্গা আর ফারাক্কায় যে জ্যামের সম্মুখীন আমরা হলাম, তার কাছে এই কালিয়াচকের জ্যাম কিছুই না। এখন আমরা সেই জ্যাম কাটিয়ে বেরিয়ে এলাম। ঘড়িতে এখন সময় হয়েছে 3:40, আর আমরা এসে পৌঁছে গেছি পরদেশি ধাবা, যেটা মালদা বাইপাসের সামনে। আর এখন এখানে এই রকম সুন্দর পার্কিং এরিয়া করে দিয়েছে, পুরো শেডেড পার্কিং এরিয়া। ওইখানটায় গাড়িটাকে রেখে এবার আমরা যাচ্ছি রেস্টুরেন্টের ভেতর। অনিন্দিতা, গোগল আর টিনটিন নিল একটা ভেজ থালি। আমি নিলাম চিকেন, 1 প্লেটে 6 পিস থাকে, আর রাইস। ঘড়িতে এখন সময় হয়েছে 4:45, আর আমরা বেরিয়ে যাচ্ছি পরদেশি ধাবা থেকে। যাচ্ছি মৈনাক ট্যুরিজম প্রপার্টি, যেটা শিলিগুড়িতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডিপার্টমেন্টের। আর এখান থেকে দূরত্ব হচ্ছে 243 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টার মতো। আমাদের আজকে লাঞ্চটা করতে একটু দেরি হলো তা ঠিক, কিন্তু আমাদের কিন্তু মনে কোনো চিন্তা ছিল না, কারণ আমরা জানতাম পরদেশি ধাবায় আমরা যখনই যাই খুব ভালো লাঞ্চ পাবো, আর সেটাই হলো। আর আজকে এখানে আমাদের বিল হলো 720 রুপিস। আমরা ডালখোলা অবধি এই রাস্তা দিয়ে যাব, তারপর ডালখোলা ক্রস করে আমরা NH27-এ কানেক্ট করব, আর এগিয়ে যাব শিলিগুড়ির দিকে। আজকে আমি খালি ভাবছি আমাদের কি অবস্থা। এখন বাজে 5:15, এই টাইমে অলমোস্ট আমরা শিলিগুড়ি পৌঁছে যাই। আর এখন আজকে আমাদের এই জ্যামের জন্য আমরা রায়গঞ্জও পৌঁছতে পারলাম না। তো আজকে শিলিগুড়ি পৌঁছতে রাত হয়ে যাবে। তবে একটা আনন্দের খবর হচ্ছে যে আমি রাতে ড্রাইভ করতে পারবো, কারণ আমার নাইট ড্রাইভ করতে ভীষণ ভালো লাগে। রাতে আলো জ্বালিয়ে গাড়ি চালাতে আমার দুর্দান্ত লাগে, সেটা আমি আজকে করতে পারবো। আর এখন রাস্তা এরকম সুন্দর রাস্তা, পরদেশি ধাবা থেকে বেরোনোর পর এখন পর্যন্ত আর কোনো ডাইভারশন, কোনো জ্যাম পাইনি। এখন ঘড়িতে সময় হয়েছে 5:55, আর আমরা এখানে একটুখানির জন্য দাঁড়ালাম। সামনেই হচ্ছে রায়গঞ্জ বাইপাস, আর এখানে দাঁড়ালাম জাস্ট একটুখানি এই রাস্তাটার ফটোগ্রাফি করার জন্য। অসাধারণ রাস্তা, প্রত্যেকবার আমি যখন এখান দিয়ে যাই এরকম একটা জায়গায় আমি দাঁড়াই। আর এই পাশটায় একটু আগে সূর্য অস্ত গেল, খুব ফেন্টলি সূর্যটা দেখা যাচ্ছিল, ক্যামেরায় উঠছে না, কিন্তু
দূরে সূর্য অস্ত গেল। উঠে পড়লাম আমরা রায়গঞ্জ বাইপাসে। এখান থেকে আরও কিছুটা ডিস্টেন্স আমাদের ট্রাভেল করতে হবে, তারপর আসবে ডালখোলা। আর সেই ডালখোলা ক্রস করে আমরা ডান দিকে বেঁকে যাব আর কানেক্ট করব NH-27। আর রাস্তাটা এবার দেখুন, এদিকে 3টে লেন, ওদিকে 3টে লেন, কি অসাধারণ রাস্তা। আরেকটা জিনিস নোটিস করুন, রাস্তার মাঝখানে কি সুন্দর গাছ পুঁতেছে দেখুন। তাতে রাতে যখন কেউ ড্রাইভ করবে, এপাশের যে লাইটগুলো সেগুলো ওদিককার ড্রাইভারদের চোখে গিয়ে পড়বে না, এবং উল্টোটাও, মানে ওদিককার যারা হেডলাইট জ্বালাবে সেই লাইট এপারের লোকের চোখে পড়বে না। কি সুন্দরভাবে গাছগুলো লাগিয়েছে দেখুন। ঘড়িতে সময় হয়েছে 6:45 আর আমরা এখন ক্রস করে যাচ্ছি ডালখোলা বাইপাস। মালদা বাইপাস থেকে বেরোনোর পরে আর বিশেষ কোথাও আমরা জ্যাম পাইনি, স্মুথলি আমরা এগিয়ে চলেছি। কিন্তু আমাদের যা দেরি হওয়ার হয়ে গেছে। এই মোড়টার থেকে বাঁদিকে 42 কিলোমিটার পূর্ণিয়া, আর আমরা ডান দিকে ঘুরে যাব শিলিগুড়ির দিকে। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 127 কিলোমিটার্স। আপনাদের একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, আমরা এখনও সূর্যপুর টোল প্লাজার থেকে ইসলামপুর বাইপাসের মধ্যে রাস্তাটায় ট্রাভেল করছি। বেশ বড় বড় কয়েকটা গর্ত রয়েছে এবং আচমকা গর্তগুলো চলে আসছে। কাজেই আপনারা যখন এখান দিয়ে আসবেন প্লিজ একটু সাবধানে চালাবেন, কারণ এরকম সাডেন সারপ্রাইজেস আপনারাও পেতে পারেন। আচমকা সামনে দেখবেন একটা গর্ত চলে এলো, যেটা বিরাট বড়, আপনাদের কাটাতে অসুবিধা হতে পারে। তো এটা একটু মাথায় রাখবেন যখন এই রাস্তায় ট্রাভেল করবেন। আমরা এখন কিছুক্ষণের জন্য বিহারে ঢুকেছি। এখন আমরা কিষানগঞ্জ দিয়ে যাচ্ছি। আমাদের বাঁ হাতে হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, আর এই ফ্লাইওভার দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটাকে দুর্দান্তভাবে সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছে রাস্তাটা। শিলিগুড়ি পৌঁছতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি, আর এই বৃষ্টি মাথায় করেই আমরা পৌঁছলাম মৈনাক ট্যুরিজম প্রপার্টি। এখন বাজে 9:15 আর আমরা ফাইনালি এসে পৌঁছলাম মৈনাক ট্যুরিজম প্রপার্টি শিলিগুড়িতে। এটা অপারেট করে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। এবার চট করে আপনাদের রুমটা দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 205। এটা হচ্ছে মেন ডোর, যেখান দিয়ে আমরা ঢুকলাম। এটা হচ্ছে ওয়াশরুম, যেটা একটু পরে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়ার্ক ডেস্ক আর চেয়ার, ওপরে একটা টিভি, এইখানে কমপ্লিমেন্টারি জলের বোতল, আর এখানে চা কফি বানানোর সরঞ্জাম, আর দুটো গ্লাস আর দুটো কাপ দিয়েছে। আর এইখানে একটা মিনি ফ্রিজ আছে। এই পাশটা একটা বড় জানলা আছে, ওপরে এসি, পাখা, যথেষ্ট পরিমাণে লাইট। আর এই হচ্ছে বেড, যেটা বেশ বড়, দুপাশে দুটো সাইড টেবিল, মাথার উপরে এরকম একটা লাইট। আর এই পাশে একটা ফুল সাইজ ওয়ার্ড্রোব, এইখানে কিছু জিনিসপত্র রাখার জায়গা, আর এখানে একটা আয়না। আজকে আমাদের এই রুমের ক্যাটাগরি হচ্ছে এসি স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুম, আর এটার জন্য আমাদের দিতে হচ্ছে 2300 টাকা প্লাস ট্যাক্স। আর গুগলের জন্য একটা এক্সট্রা পার্সেন্ট চার্জ অ্যাপ্লিকেবল আছে, সেটা হচ্ছে 20% অফ দ্য রুম অ্যামাউন্ট প্লাস ট্যাক্স। আর এই রুমের সাথে আমরা পাবো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দুজনের জন্য, প্লাস গুগলও পাবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, কারণ এক্সট্রা পার্সেন্ট চার্জ অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে ওয়াশরুম, ঢুকেই বাঁদিকে বেসিন, আয়না, এটা হচ্ছে স্নানের জায়গা, আর এই পাশে কোমোড, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, আর ওপরে গিজার লাগানো রয়েছে। এই মৈনাক ট্যুরিজম প্রপার্টি বুক করা যায় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অফিস আর ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের তরফ থেকে আমাদের এই কিটটা দেওয়া হয়েছে, যার মধ্যে দেওয়া হয়েছে শাওয়ার জেল, বডি লোশন, শ্যাম্পু, একটা সাবান, এখানে শেভিং কিট, ডেন্টাল কিট, চিরুনি আর শাওয়ার ক্যাপ। পরদিন সকালে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে চলে এলাম মৈনাক ট্যুরিজম প্রপার্টির রেস্তোরাঁয়। ব্রেকফাস্টে নিলাম পুরি সবজি, অমলেট, কলা আর মিষ্টি। গুগল নিল দুধ আর কর্নফ্লেক্স। দারুণ ব্রেকফাস্ট হলো আমাদের। কাল রাতে সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল, তাই আপনাদের এই মৈনাক ট্যুরিজম প্রপার্টি বাইরে থেকে দেখাতে পারিনি। এই হলো মৈনাক ট্যুরিজম প্রপার্টির সামনের দিকটা, আর এই হলো রিসেপশন। যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে বিশাল কার পার্কিং এরিয়া।
আজকের গল্প এই পর্যন্তই। এর পরের ভিডিওয়ে থাকবে মৈনাক ট্যুরিজম প্রপার্টি থেকে আমাদের টাকদা যাওয়ার গল্প। টাকদায় আমরা থাকি টাকদা ক্লাব ইকো ট্যুরিজম সেন্টারে, যেটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন অপারেট করে। এই সব কিছু দেখাবো আমার পরের ভিডিওয়, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।